বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী দলে পরিণত হবে, তারা সশস্ত্র পন্থায় এই দেশে ক্ষমতায় নিয়ে নিতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে বঙ্গবন্ধুর সৈনিকেরা তৈরি হচ্ছে। বাঘ যখন শিকার করে তখন সে দু কদম পিছিয়ে যায়, আরো তীব্র গতিতে দেশে আক্রমণ করে, এটাই স্বাভাবিক। তারা মনে করে যে শেখ হাসিনা শুধুমাত্র অডিওতে এসে কথা বলে তাতে আর কি হয়েছে, অডিওতে কথা বলাতে কিন্তু আপনাদের ভিত কেঁপে গেছে। আমি তো বলেছি শেখ হাসিনাকে আন্দোলন করতে হবে, করার নির্দেশ দিতে হবে না, তাকে বাংলাদেশে আসতে হবে না। তিনি যেদিন, এটা আমি সর্বপ্রথম আপনাকে বলেছি, যে অনেক চ্যানেলও বলেছি, যে শেখ হাসিনা শুধু ভিডিও কলে কথা বলবে, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ মাঠে থাকা না থাকাতে যায় আসে না। আমি চিন্তা করেছি আওয়ামী লীগের জন্য আমি কাঁদি, কোনো সমস্যা নাই, এদের ব্যথা এদের কষ্টে কান্নাকাটি করি, কিন্তু তার চেয়ে বেশি কান্না আসতেছে আমার, এখন বেশি কাঁদতে ইচ্ছা করতেছে। আগামীতে কিন্তু আজরাইল বাড়ি চিনে গেছে, অর্থাৎ বাড়ি চিনে গেছে, বুঝছেন তো, অর্থাৎ 32 নম্বর ভাঙার পরে আজরাইল কিন্তু বাড়ি চিনে গেছে। আগামীতে যে কার বাড়ি থাকবে আর কার বাড়ি ঘর থাকবে না, এটা আপনি হিসাব করতে পারবেন। ডক্টর ইউনূসের বাড়ি থাকবে কিনা, আসিফ সারের বাড়ি থাকবে কিনা, রেজওয়ানা সাহেবের বাড়ি থাকবে কিনা, আমার ভাবির পোলাদের বাড়ি ঘর থাকবে কিনা, আমার এই জুলাই সন্ত্রাসীদের, মহান বিপ্লবী জুলাই সন্ত্রাসীদের বাড়িঘর, তাদের আত্মীয় স্বজনের বাড়িঘর থাকবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা এমন জায়গায় ঠেলে দিচ্ছেন যেখানে আওয়ামী লীগ যেতে চায় না, অর্থাৎ তাদের ভয় কাতুরে মাহবুব বানিয়ে ফেলছেন। আমরা চয়নিকাতে পড়তাম, অত্যন্ত ভয় কাতুরে ছিল মাহবুব, তারপর যখন তাকে তার মনে বেশি অত্যাচার শুরু করে, তখন কিন্তু মাহবুব ঘুরে দাঁড়ায়। তো বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু ভয় কাতুরে মাহবুব ছিল না, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দল দেশ সৃষ্টি করেছে। সেই দলের মানুষদের আপনি নির্যাতন নিপীড়ন করবেন, তারা ঘুরে দাঁড়াবে না, এটা চিন্তা করা রাজনৈতিক মূর্খতা অথবা আত্মপ্রবঞ্চনা, অথবা যারা এটা ভাবতেছে তারা একেবারেই বাল সুলভ আচরণ, শিশু সুলভ আচরণ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছে, তারা নির্বাচনও তারা বুঝে, তারা সবই বুঝে। আপনারা যারা এখন ক্ষমতা বেনামে ক্ষমতা দখল করে আছেন, তাদের আওয়ামী লীগ কম বোঝে না। আওয়ামী লীগকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে, যে কোনো মুহূর্তে সে আহত বিড়ালের মতো, আক্রান্ত বিড়ালের মতো, অথবা আহত সিংহের মতো আপনাকে আক্রমণ করবে। সেই আক্রমণ থেকে আপনি নিস্তার পাবেন না। আমি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন নিয়ে ভীত, সন্ত্রস্ত, উদ্বিগ্ন, ক্ষুব্ধ, ব্যথিত, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এও চিন্তা করতেছি, ওই যে আমাদের অজপাড়া গায়ে, জামালপুর বলেন আর আপনার জেলায় বলেন, সব জেলাতে এই গল্প চলে যে, কিরে তুই কান্দস কে, তোর দাদা মারা গেছে, তুই এত কান্দস কে? এরপরে সিরিয়াল তো আমার বাপের, তাই আমি বাপের চেয়ে বেশি কান্দাছি। আপনি দেখেন 17 মাস যাবৎ একটি দেশ চলতেছে সেনা শাসনে। সেনা শাসন, শুধু সেনা শাসন একটা কথা ছিল, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, একই সাথে তাদের অস্ত্র আছে, সাথে তার কাঁধে অস্ত্র, হাতে আইন, সে যা ইচ্ছা তাই করতে পারে। অস্ত্র থাকলে তার প্রতি তাকে অস্ত্র থাকলে তাকে আপনি আইনে আদালতে নিয়ে যেতে পারবেন, কিন্তু তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। সে যা ইচ্ছা তাই, সে খোদা বনে গেছে, সে ভগবান বনে গেছে, সে গড বনে গেছে, তার বিরুদ্ধে যেতে পারবেন। তার হাতে একই সাথে দণ্ড, একই সাথে অস্ত্র, আইনের দণ্ড এবং অস্ত্র। তো আমরা তো তার সাথে পারবো না। সেই জন্য এই মুহূর্তে মনে হচ্ছে তারা নীরব। কিন্তু ওই যে আপনার চ্যানেলেও সম্ভবত বলেছিলাম, আওয়ামী লীগকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এরা কিন্তু বিপ্লবী দল না। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না, তারা কিন্তু একটা গণতান্ত্রিক এবং নির্বাচন মুখী দল। তারা বিপ্লব করতে চায় না। মুক্তিযুদ্ধে যে ছিল সেটা ছিল আলাদা ভিন্ন প্রসঙ্গ, কারণ তখন সেটা দরকার ছিল, প্রয়োজন ছিল বলেই তারা মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, নেতৃত্ব দিয়েছিল। কিন্তু এছাড়া কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আপনার বিপ্লবী দল না, তার অস্ত্র হাতে নেবে না। ধরেন 13 তারিখ অথবা 13 তারিখ আসলে তো উনি প্রধানমন্ত্রী। এই মুহূর্তে যদি শেখ হাসিনা দেশে আসেন, সেটা আগামীকাল হোক আর 13 তারিখ, তিনি কিন্তু বাংলাদেশে যদি এই মুহূর্তে চলে আসেন, তাহলে তো তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করবে আবার। তিনি বলেন আমি তো প্রধানমন্ত্রী আছি, সেই সেদিন 13 তারিখ আসলে তো সব হিসাব উল্টে যাবে। তবে আমার ধারণা তিনি হঠাৎ করে আসবেন না, তিনি আয়োজন করে আসবেন। তিনি আসবেনও না, তাকে আনা হবে। আমার ধারণা এটা যদিও কল্পিত, যে 13 তারিখে যদি এসে পড়েন কি হবে, আসলে বাংলাদেশে ঝড় বয়ে যাবে, বাংলাদেশে সয়লাভ হয়ে যাবে, বাংলাদেশে টর্নেডো হয়ে যাবে, সাইক্লোন হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা বলছেন শেখ হাসিনা যদি কোনো কারণে 13 তারিখ আগামীকাল চলে আসে, বাংলাদেশে কিন্তু তছনছ হয়ে যাবে। যারা মনে করতেছেন যে 5ই আগস্টের মতো আবার হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, অত নামিয়া দেশের না। শেখ হাসিনা যখন এইবার এই দেশে ঢুকবে,
আপনারা কল্পনাই করতে পারবেন না কি কি ঘটবে। তো আমার ধারণা তিনি হঠাৎ করে আসবেন না। আমি যেটা আগেও ভবিষ্যৎবাণী করেছি এবং আমি প্রথম করেছি, এখন অনেকে অনেক ভাবে বলে, আমি প্রথম ভবিষ্যৎবাণী করেছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং যেদিন তিনি বাংলাদেশ এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে তাকে নামতে পারবেন না তিনি, কারণ তিনি রাস্তা দিয়ে যেতে পারবেন না, রাস্তা বন্ধ হয়ে যাবে, তাকে নেওয়া যাবে না। কারণ জনগণ এত হবে যে যদি শুধু জানে শেখ হাসিনা, ধরে নেন যে মার্চ মাসে শেখ হাসিনা আসতেছে, মার্চ মাসের 26শে মার্চ আসতেছে, ধরে নেন তিনি 21শে ফেব্রুয়ারি আসতেছে, ধরে নেন সেই দিন ঢাকার আশেপাশে এত মানুষ জমা হবে যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, মানে স্বতঃস্ফূর্ত হবে। তখন আপনি তাকে কি কোথায় সংবর্ধনা দেবেন? তাকে আমি বলেছিলাম জননেত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে টঙ্গী ময়দানে গিয়ে তাকে সংবর্ধনা দিতে হবে। আমি বারবার বলেছি, ওই সোহরাওয়ার্দীর উদ্যানের জামাতের 12 লাখের সংবর্ধনা দেখেন না, 1,20,00,000 লোক হয়ে গেল, 1,20,00,000 লোক হবে নিচে যদি ধরে রাখেন, একটা কমপক্ষে। এবং এগুলো কিন্তু টাকা দেন হবে না, জামাত তো প্রত্যেকটা কামছে টাকা দিয়ে। এই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে বা চন্দ্রিমা উদ্যানে তারা যাদের নিয়ে আসছিল, বা কি যার নাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানের আগের নাম রমনা পার্ক, তারা যে নিয়ে আসছিল টাকা দিয়ে আনছে। সেই দিনে 1,20,00,000 লোক হবে, সবাই নিজের টাকা দিয়ে আসবে, আপনি নিশ্চিত থাকেন, আমি বলে দিলাম আপনাকে। সেই সংবর্ধনা হবে, তিনি অতর্কিত আসবেন না, তিনি আসবেন ঘোষণা দিয়ে। আবারও বলছি, আসবেনও না, তাকে আনানো হবে ঘোষণা দিয়ে যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। উন্মাদ হবে। দেখেন যদি নির্বাচন হয় তাও উন্মাদ হবে, তাহলে তো হবেই কনফার্ম। আর একটা কথা বলে রাখি, নির্বাচন না হলেও তারা উন্মাদ হয়ে যাবে, কারণ তাদের যে ভীতি সৃষ্টি হয়েছে, ক্ষমতা হারানোর ভয়। কারণ যারা চাপরাশি হওয়ার যোগ্য তারা এখন জাতীয় নেতা হয়ে গেছে। যারা মানে মন্ত্রী পাড়ায় যেতে স্যান্ডেলের তলা ক্ষয়ে যেত, মন্ত্রী পাড়ায় পিয়নের কাছে যেতেই তাদের 6 মাস লাগতো, এখন তারাই মন্ত্রীর সমমর্যাদার চেয়ার পেয়ে গেছে। তো তারা এগুলো সহজে ছাড়তে চাইবে না, তারা বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন বয়ান দিবে, বিভিন্ন লক্ষ্য তৈরি, তাদের নিজস্ব লক্ষ্য বাস্তবায়ন করতে বিভিন্ন উপলক্ষ্য তৈরি করবে। সেখানে তারা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারণ তারা নিজেরাও বিভ্রান্ত, তারা বিশ্বকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। কিন্তু এদের যে পলিসি, এদের যে কুকাম, এদের যে আকাম, এদের যে লক্ষ্য, এগুলো মানুষ বুঝে ফেলেছে। মানুষ এগুলো, তাদের এই বক্তব্যগুলো মানুষ এখন বুঝে ফেলেছে। এরা খুব বেশি দূর আর এগোতে পারবে না। সামনে দেখবেন নির্বাচন, বলেছিলাম তো, নির্বাচন আসার আগে অনেক সার্কাস আপনারা দেখবেন। কেউ ভাল্লুক নিয়ে আসবে, কেউ বান্দর নিয়ে আসবে, কেউ ঘোড়া নিয়ে আসবে, কেউ গাধা নিয়ে আসবে, কেউ সিংহ নিয়ে আসবে, কেউ মোটরসাইকেল নিয়ে আসবে, কত রকম সার্কাস দেখাবে, কেউ জোকার হয়ে আসবে, রিং মাস্টার আসবে, অনেক কিছুই দেখবেন, দেখতে থাকেন। ওয়ান বাই ওয়ান তাদের একের পর এক, আপনি যে ঘটনাগুলো বলেছিলাম, আপনি দেখেন প্রতিদিন তারা এমন কিছু ঘটাচ্ছে যে আপনি এই মুহূর্তে আলোচনা করলে, সকালে আলোচনা করলে, বিকেলে আলোচনা বদলে আবার নতুন করে করতে হয় আমাদের। কিন্তু বিষয় কিন্তু উদ্দেশ্য কি? এই দেশের মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচন না হতে দেওয়া, যদি দিতেই হয় তাহলে মিলকে জুলকে সরকার যাতে দেওয়া যায় সেই চিন্তা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এবং বহির্বিশ্ব তাদের এই নাটক, তাদের এই বদমাইশি তারা বুঝে ফেলেছে। আমার প্রশ্ন হইলো, শেখ হাসিনার কয়টা বাড়ি আছে আমেরিকায়? যারা এই যে চাপা মারে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা কয়টা বাড়ি আছে? তার তো বাড়ি নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, শেখ হাসিনা আমেরিকাতে কেন? পৃথিবীর কোথাও শেখ হাসিনা বাড়ি নেই। আমি আপনাকে লিখিত দিতে পারি যে জননেত্রী শেখ হাসিনার পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও তার বাড়ি নেই। এমনকি তার যে বাপের বাড়ি 32 নাম্বারটাও, সেটা তিনি বাংলাদেশ সরকারের কাছে তুলে দিয়েছেন জাদুঘরে পরিণত করার জন্য, যেটা তারা ভেঙে ফেলল। হয়তো গোপালগঞ্জে তার জমি জমা, বাড়িঘর, তার দাদার, তার বাবার থাকতে পারে, কিন্তু আমার জানা মতে শেখ হাসিনার বিদেশে কোনো বাড়ি নাই। তো আসিফ নজরুল সারেরা এত ভালো কাজ করছে, পালায় যাবে কেন? বাড়ি করলো কেন? কি কারণে বাড়ি করলো আমরা জানতে চাই। শুধু নাকি বাড়ি করে আওয়ামী লীগের লোকজন? আসিফ সার কেন করলো? আর আসিফ নজরুল যে বাড়ি 3টাই করছে না 30টা করছে, তসলিমা নাসরিন অত্যন্ত সরল মানুষ। আমার ধারণা তার কাছে কম তথ্য গেছে। আমার কাছে যতটুকু তথ্য আছে, আমার কাছে সেটা তসলিমা আপা যে উদাহরণ আপনাদের সামনে দিয়েছেন, যে দলিল আপনাদের কাছে দিয়েছেন, যে তথ্য দিয়েছেন, সেটার তুলনায় অনেক কম। ডক্টর আসিফ নজরুল আমার জানা মতে এই মুহূর্তে, আমার কাছে যেহেতু আমি কথাটা বলতে চাইনি, যেহেতু তসলিম, আমি কয়েকদিন জানেন আমার ফেসবুক যেহেতু আইডি নাই, আমি যে কোনো খবরই জানতে পারি না ফেসবুকের। আমার ফেসবুক আইডি
জামাতি বট ইউনুস গ্যাং এরা খেয়ে ফেলেছে এবং খাবেই, কারণ তারা জানে যে আমার বক্তব্য এই দেশের মানুষ গ্রহণ করে, স্ট্রিট পিপল গ্রহণ করে, তাই আমি তাদের জন্য হুমকি। তাই আমার ইউটিউব চ্যানেল খেতে হবে, আমার চ্যানেল খেয়ে, আমার ফেসবুক আইডি খেয়ে ফেলতে হবে। এরা এত শক্তিশালী যে আপনি যেটা বলেন, আপনার একটু আগের কথা আবার ফিরে যায়। তারা বলতেছে আওয়ামী লীগ নাকি কিছুই করতেছে না, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এক শেখ ফরিদের কথাতে তো তারা অস্থির, আমার আইডি কেন খায়, আমার ইউটিউব চ্যানেল কেন ধ্বংস করে। এতে তো বোঝা যাচ্ছে যে শেখ ফরিদের কথাতেই যদি এত কিছু করতে পারে দেশে, তাহলে বঙ্গবন্ধু কন্যা, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যখন কথা বলবেন, তাইলে তার কথায় কি হতে পারে। আমি ভিডিও দেখায় চেহারা সে কিছু কথা বলি, তাতেই বাংলাদেশের ইউনিট সরকারের কুর্সি উল্টে যায়, তাতে আসিফ সারের কুর্সি হাওয়া মে উড় গেয়া, তাতে জামাতের সাদা শকুনের চুল উড়ে উড়ে, ঠিক আছে, তার টুপি উড়ে যায়, তার পাঞ্জাবি উড়ে যায়, তার ধুতি খুলে যায়। তার জন্য তাকে হিন্দু নেতাদের আইনে এখন নিয়োগ দিতে হচ্ছে এমপি হিসেবে। তো তাহলে শেখ হাসিনা আসলে কি হবে, উদাহরণটা মনে রাখার জন্য বললাম যে আমার চ্যানেল খেয়ে দিতে হবে। এত দুর্বল তারা আমার কাছে, আর আমি এত শক্তিশালী হয়েছে। কারণ কি, আসিফ নজরুলের কাছে এই মুহূর্তে 3,000 কোটি টাকা রয়েছে, যেটা তিনি পাচার করে ফেলেছেন। 3,000 কোটি টাকা তার কাছে এখন আছে, সেগুলো এখন পাচারে যাবে। এছাড়াও তিনি কয়েক হাজার কোটি টাকা আগে নিয়ে চলে গেছেন, এবং এগুলো প্রত্যেকটাই সরাসরি রজার রহমান এবং ইউনুস সেটা জানে। আমি কথাগুলো বলতে চাইনি, যেহেতু তসলিমা আপা তার বাড়ির কথা বলে ফেলেছেন, তাহলে 3,000 কোটি টাকা এই মুহূর্তে, মানে এটা চলে যাবে কিছুদিনের মধ্যেই, মানে 3,000 কোটি টাকা পাইপলাইনে আছে, যেটা আসিফ নজরুল পার করে দিবে। এর আগে তিনি কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছেন। তো 3টা বাড়ির দাম আর কত সেই তুলনায়। এটা হলো যারা এগুলো জানে, তারা যেগুলো জানা বিষয়, আর অজানা তো আমরা, সেটা তো হিসাবের বাইরে। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখেন, এরা কিন্তু কেউ রাজনীতিবিদ না। আমরা তো দিন জেনে আসতাম, আমিও রাজনীতিবিদদের গালি দিতাম যে রাজনীতিবিদরা ভালো না, ভালো না, ভালো না, রাইট? অনেকেই রাজনীতি দেখে না যে রাজনীতিবিদরা লুটপাট করে। আচ্ছা, এরা যারা ক্ষমতায়, তারা তো একজন তো রাজনীতিবিদ না, এরা কেন লুটপাট করলো? তার মানে সেই প্রাচীন প্রবাদটাই সত্য যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে আপনি ওই কুর্সিতে যাকে দিবেন, ডক্টর ইউনুসের মতো লোক আদম ব্যাপারে লাইসেন্স করে। ক্যান ইউ ইমাজিন? আপনি বিশ্বাস করেন, ডক্টর ইউনুস যেদিন আদম ব্যাপারে লাইসেন্স করেছে, প্রথমে তাও আমার একটু খারাপ লাগতো যে এরকম একটা নোবেল লরিয়েট, এরকম প্রখ্যাত ব্যক্তি, তার সমালোচনা করি, খারাপ লাগতো, নিজেরও খারাপ লাগতো। কিন্তু আমি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে করতেই হবে। কিন্তু যেদিন দিন আদম ব্যাপারে লাইসেন্স করছেন, আপনি বিশ্বাস করেন আমার হাসি আসতো। যে লোক আদম ব্যাপারে লাইসেন্স করতে পারে, তার চেলা চামুন্ডরা কি করতেছে আপনি বুঝেন না? এরা পুলিশের কাছ থেকে টাকা খাইতেছে, পুলিশের কাছ থেকে ঘুষ খাইতেছে, তার নিরাপত্তা দেওয়ার জন্য, তার চাকরি ট্রান্সফার করার জন্য ঘুষ খাচ্ছে এগুলো। তারা এই যে তদবির যেটা বলেন, এবার সরাসরি ডক্টর ইউনুস এবং তার গ্যাং জড়িত। ওই রেজন আহমেদ জানেন না, এর খবর জানেন? তাহলে যেহেতু কথা উঠছেই, আমি জানি না তোসনি আমার কাছে এই তথ্য গেছে কিনা, হয়তো গেছে বা তিনি বলেননি, নারী বলে হয়তো, যে আবহাওয়া নারী হিসেবে তাকে ছাড়ে। রেজনা বন্যা, তার কি বেলা তার সংগঠনের মাধ্যমে, এখন বলবেন সংগঠনের মাধ্যমে কিভাবে টাকা দেয়? টাকা পাচার, বাংলাদেশ থেকে টাকা পাচার করা 10 মিনিটের ব্যাপার। বাংলাদেশ থেকে এটা জানতাম না আমি, কারণ আমি তো আলোচনা করি মানুষের অনেক বিষয়। যেমন আমাকে যদি আপনি বলেন যে ঢাকাতে, সারা ঢাকাতে খুঁজে আপনি আমাকে 20 গ্রাম আপনি মেনে দেন, আমি পারবো না, আপনিও পারবেন না। আপনাকে আমাকে যদি বলা হয় যে ইয়াবার 5টা বড়ি এনে দিতে হবে, আপনিও পারবেন না, আমিও পারবো না। এমনকি আমাদের যদি 7 দিন সময় দেওয়া হয় এবং 5 লক্ষ টাকা দেওয়া হয়, আমরা খুঁজে পাবো না, আমরা জানি না। কিন্তু যারা এগুলো করে, তাদের জন্য একটা 5 মিনিটের ব্যাপার। আপনি শুধু বলবেন, আপনার কাছে চলে আসবে হুন্ডি। 5 মিনিটের মধ্যে আপনার যত টাকা আছে আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারবেন। পুরান ঢাকায় আপনি জানেন হয়তো যে বিশেষ করে মোতালেব প্লাজা, কে না জানে সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চায়নাতে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। কে না জানে এটা? কে না জানে? আপনি বলেন হংকং না, তাইওয়ান যাচ্ছে আর চায়নাতে, অথচ চায়না হলো সবচাইতে দুর্নীতি বিরোধী একটা দেশ, রাইট? যেখানে হুন্ডি সবচেয়ে খারাপ পৃথিবীতে, রাইট? কিন্তু সেই চায়নাতে কোটি কোটি টাকা যাচ্ছে, চলে যায়। তাহলে চায়নাতে যদি হুন্ডির টাকা চলে যেতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এদের টাকা কিভাবে যাচ্ছে? এটা তো আরো সহজ ব্যাপার। এই বাংলাদেশের আরো অদ্ভুত ব্যাপার, এই হুন্ডি ব্যবসার কিন্তু
এই হুন্ডি ব্যবসার গডফাদার কিন্তু জামাতেরা আগেও ছিল, এখনো আছে। এটা কিন্তু আমি কিন্তু তখন, এটা এমন না যেটা আপনাকে এখন বললাম, আমি আগেও লিখেছি, আগেও বলেছি যে বাংলাদেশে হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম। সকল হুন্ডি, এই জন্য কিন্তু তারা বলেছিল যে কি রেমিটেন্স শাটডাউন, মনে আছে আপনার রেমিটেন্স শাটডাউন? আচ্ছা, এইবার রেমিটেন্স শাটডাউন কেন কার্যকরী হচ্ছে না? তারা কিন্তু কিছুদিন আগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল না, সেটা কি কার্যকরী হয়েছে? হয়নি। কেন হয়নি বলেন তো? কারণ রেমিটেন্স শাটডাউন করবে কিভাবে? কারণ রেমিটেন্স দেয়, এগুলো হুন্ডি করেই তো জামাতিরা, আওয়ামী লীগের আমলে তারা করতো, সেই জন্য তারা বলেছিল শাটডাউন করবে রেমিটেন্স, এবং সেই অস্ত্রটা তারা প্রয়োগ করেছে। তারা শুধু কোচিং সেন্টার দখল করেই বসে নেই, তারা শুধু মসজিদের মিম্বর দখল করেই বসে নেই, তারা শুধু আলিয়া মাদ্রাসা দখল করেই বসে নেই, তারা সব জায়গাতে আছে। এমনকি ইদানিং দেখা যাচ্ছে যে তারা, যেটা আমি 5-7 মাস আগে বলেছিলাম, যারা বেশ্যালয়ের দালালি এরা করে, ধরা পড়ছে না, তাদের বাড়িতে বেশ্যাবৃত্তি করতে গিয়ে বেশ্যাবৃত্তি করছে জামাত নেতার বাড়িতে, তাকে পরে তারা বহিষ্কার করছে। আমি বলেছি কিনা, তারা সব জায়গাতেই পাবে। তারা মদের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করতে পারে তারা পৃথিবীর সব ব্যবসা করতে পারবে।